শাহাবুদ্দিনের পদত্যাগের পর আলোচনায় কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি জানা যাবে 90 দিনের মধ্যে। সম্ভাব্য তালিকায় মির্জা ফখরুল, ডক্টর ইউনূস, সৈয়দ রেফাত, নাসিমুল গনি সহ বেশ কয়েকজন। তৃতীয় রাউন্ড গুলি করার প্রস্তুতি নিচ্ছে, তখন মামুন আবার টুলটা থ্রো করছে। একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছে। আমাকে চড়া ধরার পর বলতেছে ভাই আমি গুলি খাইছি। রাজধানীর কাফরুলে এলো পাতারি গুলিতে যুবদল কর্মী নিহত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সদস্য সচিব। পথচারী সহ গুলিবিদ্ধ দুই জড়িত সন্দেহে একজন আটক, বাকিদের ধরতে অভিযান। রাখাইনে বিমান হামলার জেরে বাংলাদেশমুখী হাজারো রোহিঙ্গা, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি বিজিবি সদস্য মোতায়েন। ড্রোন নিয়ে নাফ নদীতে টহল কোস্ট গার্ডের। বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছাড়লে আরও ব্যয় বাড়বে গ্রাহকের, পকেট ভারী হবে নির্দিষ্ট গোষ্ঠীর, বলছেন জ্বালানি বিশেষজ্ঞ। সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম বন্ধের তাগিদ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, আজ সিদ্ধান্ত জানাবে কেন্দ্রীয় সরকার। তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও মোদির ভিডিও বার্তা। সময় সংবাদের সঙ্গে আছে আমি তাজমিলা খান। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশ জুড়ে আলোচনায় কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। সবচেয়ে বেশি যার নাম উচ্চারিত হচ্ছেন তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় আছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও। গুঞ্জন আছে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নাম নিয়েও। জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফলে সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদ। গেল কিছুদিন ধরেই বিভিন্ন মহলে গুঞ্জন চলছিল মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের। একই সাথে সবার আলোচনায় কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। তবে কিছুদিন ধরেই নানা মহলে গুঞ্জন আছে আরও বেশ কয়েকজনের নাম। বিএনপি সরকার গঠনের পরে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব ও সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। বঙ্গভবনের 23তম বাসিন্দা হওয়ার দৌড়ে আলোচনায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্টের পর দেশের ক্রান্তি লগ্নে সরকার প্রধানের দায়িত্ব নেয় রাষ্ট্রপতি পদে তাকেই অনেকে এগিয়ে রাখছেন। এদিকে দেশের 25তম প্রধান বিচারপতির দায়িত্ব নিয়ে অনেকেরই সুনজরে আসেন সৈয়দ রেফাত আহমদ। পাশাপাশি আলোচনায় আছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নাম। বিএনপির বর্ষিয়ান নেতাদের মধ্যে মির্জা ফখরুলের নাম এগিয়ে থাকলেও আলোচনায় আছেন খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান ও নজরুল ইসলাম খানও। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বঙ্গভবন ছাড়ার পর গুলশান 1-এর 123 নম্বর রোডের গ্রিন ভিলা নামের নিজ বাড়িতে উঠেছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দীর্ঘদিন ফাঁকা পড়ে থাকা বাড়িটিতে এরই মধ্যে ঘষে মেজে প্রস্তুত করা হচ্ছে। তবে মোহাম্মদ শাহাবুদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। 22তম রাষ্ট্রপতি হওয়ার পর বঙ্গভবনে ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার বিকেল 5টায় পদত্যাগ করেছেন তিনি। এই পদত্যাগের মধ্য দিয়ে সমাপ্তি হচ্ছে তার বঙ্গভবনের জীবনচক্র। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের এপ্রিলে শপথ নেওয়ার পর এই বঙ্গভবনে কেটেছে তার নাটকীয় জীবন। বঙ্গভবনে বসে নানা সময় বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অবশেষে শারীরিক কন্ডিশনের কাছে পরাজিত হয়ে নানা রোগের সম্মুখীন হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কোথায় থাকবেন শাহাবুদ্দিন, কি হবে তার পরবর্তী পরিকল্পনা। নিয়ম অনুযায়ী বাসভবন ছাড়তে হচ্ছে শাহাবুদ্দিনকে। সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্রের দাবি, পদত্যাগের পরপরই রাজধানীর গুলশানের 123 নম্বর রোডের গ্রিন ভিলা নামে ব্যক্তিগত বাড়িতে উঠবেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। রাষ্ট্রীয় বাসভবন বঙ্গভবন ছেড়ে ব্যক্তিগত জীবনেই ফিরবেন তিনি। আবার দেশে কিছুদিন অবস্থান করার পর স্বাস্থ্যগত কারণে চিকিৎসা ও বিশ্রামের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তবে কোন দেশে যাবেন, কবে যাবেন কিংবা কতদিন অবস্থান করবেন, এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনিক মহলে চলছে নানা আলোচনা। তবে এ বিষয়ে সরকার কিংবা রাষ্ট্রপতির কার্যালয় থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডেপুটি স্পিকার ও চিফ হুইপ। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর সংসদ ভবনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দিস কাজল। এদিকে স্পিকারের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিন্টু রোডে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রপতি তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। তিনি কি কারণে পদত্যাগ করেছেন এই বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই, কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শুক্রবার রাতে বাংলা মোটরের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যদি তিনি ছাড় পেয়ে যান তাহলে বর্তমান সরকারের প্রতি দেশের মানুষের আস্থা থাকবে না। এই শাহাবুদ্দিন চুপ্পু এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশে ফেসিবাদকে প্রলম্বিত করেছেন, ফেসিবাদের শিকড় কেটেছেন এবং ফেসিস্ট শেখ হাসিনা তার সব থেকে বড় দোসরের ভূমিকা পালন করেছেন। এই বাংলাদেশে নানা মাত্রার অপরাধ, সেগুলোর সঙ্গে এই ফেসিবাদী শাহাবুদ্দিন চুপ্পু তার সংযোগ আছে। তিনি অসুস্থতার অজুহাতের কথা বললেও তার পদত্যাগপত্রের মধ্যে এমনভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন যেটা আসলে তার জন্যে একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে। অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কর্মীদের নিয়ে স্কুল গেটে আড্ডা দিচ্ছিলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব। হঠাৎ করে গুলি ছুড়তে থাকে দুর্বৃত্তরা। সদস্য সচিব প্রাণে বেঁচে গেল, নিহত হন এক যুবদল কর্মী, গুলিবিদ্ধ হন আরও দুজন। রাজধানীর মিরপুর 13 নম্বরে এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। বাকিদের ধরতে চলছে অভিযান। দিকে তাক করে 2 রাউন্ড গুলি করে। আল্লাহ আমাকে হেফাজত করছে, আমি গুলিবিদ্ধ হই নাই। একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছে। তখন আমার সাথে আরেকজন সহযোদ্ধা মামুন, ও আবার দোকান থেকে যে টুল, ছোট একটা টুল নিয়ে আমাকে যখন 3য় রাউন্ড গুলি করার প্রস্তুতি নিচ্ছে, তখন মামুন আবার টুলটা থ্রো করছে। সন্ত্রাসীদের গুলিতে অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়ার বর্ণনা দিচ্ছিলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু। শুক্রবার রাতে মিরপুর 13 নম্বরে শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে বন্ধু ও দলীয় নেতাকর্মীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন বাবু। হঠাৎ করে 4 যুবক এসে গুলি চালাতে শুরু করে। নিহত হন ইউসুফ নামে এক যুবদল কর্মী। ইউসুফ চিৎকার দিয়ে বলছে, তোর সাথে কি? ধরার সাথে সাথে ইউসুফকে বুকের বাম পাশে ঠেকায় গুলি করছে 1 রাউন্ড। গুলিবিদ্ধ হওয়ার পরে ইউসুফ আসছে, ইউসুফ আইসা আমাকে জড়া ধরছে, জড়া ধরার পর বলতেছে, ভাই আমি গুলি খাইছি। ঘটনাস্থল থেকে এলোপাতারি গুলি ছুড়ে পালানোর সময় আহত হন পথচারী সহ 2 জন। প্রাণে বেঁচে যাওয়া বাকিদের জবানে উঠে আসে রোমহর্ষক সেই বর্ণনা। আমারে ফায়ার করছে, আমার ফায়ারটা একটা পথচারীর গায়ে লাগছে। আল্লাহ পাক বাঁচাইছে আমাকে। দৃশ্যমান 3 জন ব্যক্তি হাঁটা চলা কইরা গুলি কইরা চলে গেল। তারা যাওয়ার জন্য ফাঁকা আওয়াজ করছে নাকি গুলি করছে, সেই গুলি যে লাগছে তার গায়ে, আর একজন এই কাপড়ের দোকানদার। ঘটনার পরপরই একজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারেও চলছে অভিযান। ঘটনার সময় 2 জন গুরুতর আহত, পরে একজন মারা গেছে হাসপাতালে। দুর্বৃত্তদের একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলতেছে। নিহত ইউসুফ আলীর গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে। আহত 2 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের রাখাইনে নতুন করে সংঘাতে সীমান্তে বাড়ছে উদ্বেগ। বিমান হামলা ও যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তমুখী রোহিঙ্গারা। অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের চাপ সামলানোই এখন বড় চ্যালেঞ্জ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
মিয়ানমারের রাখাইন রাজ্যে অস্থিরতা যেন কাটছেই না। সেখানে নতুন করে বিমান হামলা ও সংঘাতে তীব্রতা বেড়েছে। এর প্রভাব পড়ছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। নিরাপদ আশ্রয়ের আশায় আবারও বাংলাদেশমুখী হওয়ার চেষ্টা করছে রোহিঙ্গারা। সচেতন মহলের দাবি, সীমান্তে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হবে না। কাঁটাতারের বেড়া নির্মাণ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থায় হতে পারে এর কার্যকর সমাধান। সংঘর্ষ হলেও আসতেছে, না হলেও আসতেছে। এরা রাতের অন্ধকারে কোনো একটা জায়গা দিয়ে, যে বান্দরবন লামাতানসি দিয়ে ওরা আসতেছে। অনুপ্রবেশ ঠেকানোর একমাত্র উপায় সেটা হচ্ছে যে কি কাঁটাতারের বেড়া এবং সীমান্তে কঠোর নিরাপত্তা অবলম্বন করা, যেটা এখন হচ্ছে না। বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখের বেশি রোহিঙ্গার চাপের মধ্যে নতুন করে কাউকে আশ্রয় দেওয়ার সক্ষমতা নেই, জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। এখন যুদ্ধ পরিস্থিতিতে বাকি রোহিঙ্গারও সীমানার দিকে আসতেছে, আমরা শুনতে পাচ্ছি। বাট নিশ্চয়ই আমাদের বিজিবি দায়িত্ব পালন করবে যাতে রোহিঙ্গারা আসতে না পারে। রোহিঙ্গাদের এটা বোঝা উচিত, তারা যদি তাদের মাতৃভূমি এভাবে শূন্য করে চলে আসে তাহলে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়াটা আরও জটিলতর হবে। তাদের কমিউনিটি লিডারদেরকে আমরা অনুরোধ করেছি যে তোমরা তোমাদের জনগণ যারা ওই পারে রয়েছে, কমিউনিটির লোকজন রয়েছে, তাদেরকে বুঝাও যে তারা যাতে তাদের মাতৃভূমি না ছাড়ে। রাখাইনের সংঘাত বাড়ায় সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। টেকনাফের নাপ নদী থেকে শুরু করে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়ার সীমান্তে মোতায়েন করা হয়েছে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সদস্য। পাশাপাশি আধুনিক জলযান, ড্রোন প্রযুক্তি ও নিয়মিত টহলের মাধ্যমে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে কোস্টগার্ড। বিওপিগুলো আমাদের যে ক্যাপাসিটি রয়েছে, ধারণ ক্ষমতা রয়েছে, তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা অনুযায়ী সেখানে অবস্থান করছে এবং ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সময় রোহিঙ্গা হোক বা মায়ানমারের নাগরিক হোক, বাংলাদেশে আসার সাথে সাথে আমরা চেষ্টা করছি ধরার। সব রকম পন্থা অবলম্বন করে আমরা আমাদের সজাগ দৃষ্টি এই সীমান্ত এলাকায় রেখেছি এবং সীমান্ত এলাকায় উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সচেষ্ট রয়েছি। রাখাইনের পরিস্থিতি কোন দিকে যায় তার উপর নির্ভর করছে সীমান্তের আগামী দিনের চিত্র। তবে নতুন করে রোহিঙ্গা দল ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের কারণে পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না যানবাহন চালকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে তেজগাঁও এলাকায় আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকিব, এই মুহূর্তে আমি আছি রাজধানীর তেজগাঁওয়ে এবং আজকে সাপ্তাহিক ছুটির দিন, দ্বিতীয় দিন শনিবার। আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফিলিং স্টেশনগুলোতে যে সিএনজি যে গ্যাসের যে সংকট সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির কিন্তু বেশ চাপ রয়েছে। এবং আমি এই মুহূর্তে যেই ফিলিং স্টেশনটিতে আছি ঠিক তার পাশেরটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না থাকায় কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটি বন্ধ রেখেছে। এবং আমরা সকাল থেকে রাজধানীর যে কটি ফিলিং স্টেশন ঘুরেছি আমরা বেশ কয়েকটি দেখেছি যে এই গ্যাস সংকটের কারণে তারা বন্ধ রেখেছে, আর যারা চালু রেখেছে তারাও কিন্তু যে গ্যাসের চাপ কম থাকায় কিন্তু যে গ্যাস সরবরাহ করতে বেশ হিমশিম খাচ্ছে। এবং যারা এখানে চালক রয়েছেন গাড়ির এবং সিএনজির চালক যারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে আসলে তাদের রাজধানীর বিভিন্ন স্টেশনে ঘুরেও কিন্তু তারা গ্যাস পাচ্ছেন না, নির্দিষ্ট কয়েকটি স্টেশনেই পাওয়া যাচ্ছে। আর সেক্ষেত্রে যে চাপ হচ্ছে সে কারণে কিন্তু তারা যে 40 মিনিট থেকে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত কিন্তু এই ছুটির দিন হওয়ার পরেও কিন্তু তাদের দীর্ঘ সময় অপেক্ষা করে এই যে গ্যাস নিতে হচ্ছে। এবং আমরা জানি যে এই সংকটটি কিন্তু বেশ কয়েকদিন ধরেই চলছে। আমরা যে দেখতে পাচ্ছিলাম যে গত কয়েকদিন ধরে কিন্তু সমস্যা চলছে এবং গতকাল শুক্রবার হওয়ার পরও কিন্তু আমরা দেখেছি যে সাধারণত শুক্র শনিবার রাস্তায় গাড়ি চলাচল কম করে, সেই অনুযায়ী আসলে যে চাপ কম হওয়ার কথা, তারপরও কিন্তু আমরা দেখেছি যে যথেষ্ট পরিমাণে চাপ রয়েছে। আর এই বিষয়টিতে আসলে যে কর্তৃপক্ষের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, জ্বালানি খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে দেশের ভাসমান যে এলএনজি টার্মিনাল রয়েছে সেটির কারিগরি ত্রুটির কারণে এই জাতীয় গ্রিডের সরবরাহ কমে গেছে। আর সে কারণেই কিন্তু এই যে ফিলিং স্টেশন, শিল্প কারখানা এবং বসতবাড়ির যে গ্যাস সরবরাহ সেটিতেও কিন্তু সমস্যা দেখা দিয়েছে। তো তারা বলছেন যে আসলে যান্ত্রিক ত্রুটি যে সমস্যার সমাধান করার পরে কিন্তু এই যে সংকট সেটি কেটে যেতে পারে, তবে কবে নাগাদ সেই যে সংকট কমবে সেটি কিন্তু নির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই রাজধানী তেজগাঁও থেকে যে গ্যাস সংকটের ফিলিং স্টেশনের সবশেষ খবর। রাজধানীর তেজগাঁও থেকে সরাসরি যুক্ত ছিলাম।
ঝিনাইদহ ও দিনাজপুরে 15 জনকে পুষিনের চেষ্টা রুখে দিয়েছে বিজেপি জানায় ভোরে ঝিনাইদহের মহেশপুরের সামান্তা এলাকা দিয়ে পুষিনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি নজরে এলে তাদের বাধা দেয়। বর্তমানে ওই 6 জন সীমান্তের শূন্য রেখা থেকে 30 গজ ভেতরে ভারতে অবস্থান করছে। পুলিশের পুষিনের বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। এদিকে দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাহমুদপুর সীমান্তে 9 জনকে পুষিনের চেষ্টা করে বিএসএফ। পরে গ্রামবাসী ও বিজেপির বাধায় শূন্য রেখায় অবস্থান করছে তারা। সময় সংবাদে আরো থাকছে। রাজধানীর পানিতে ক্যান্সারের বিষ, উচ্চমাত্রায় পিফাস রাসায়নিকে হুমকিতে জনস্বাস্থ্য। পর্যালোচনা কমিটি গঠনের 8 মাসেও কোনো ব্যবস্থা নেয়নি ওয়াসা। বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছাড়ার চিন্তা করছে সরকার। এতে ব্যয় বেড়ে দিন শেষে খেসারত দিতে হবে গ্রাহককেই, এমনটাই মনে করছে জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের মতে বেসরকারি খাতে সরকারের নিয়ন্ত্রণ না থাকাই এর অন্যতম কারণ। অনিয়ম বন্ধ করে বিতরণ কোম্পানিগুলোকে গ্রাহক বান্ধব করার পরামর্শও তাদের। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। গ্রাহকের ঘরে ঘরে আলো ছড়ায় যে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনের পর তা পৌঁছে দেওয়া হয় 6 বিতরণ প্রতিষ্ঠান ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, পিডিবি ও পল্লী বিদ্যুতের মাধ্যমে। তবে এতদিনের এই পদ্ধতিতে এবার পরিবর্তন আনতে চায় সরকার। সরকারি মালিকানাধীন কোম্পানি থেকে বিদ্যুৎ বিতরণের নিয়ন্ত্রণ বেসরকারি খাতে তুলে দেওয়ার পরিকল্পনা নীতি নির্ধারকদের। ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে আপনার, গভর্নমেন্ট কোম্পানি, আই ওয়ান্ট টু প্রাইভেটাইজ হোল। দেশে বিদ্যুৎ উৎপাদনের বড় একটি অংশের জন্য নির্ভর করতে হয় বেসরকারি খাতের উপর। বর্তমানে বিদ্যুৎ খাতের নানা সংকট আর ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ মনে করা হয় এই অতিমাত্রায় বেসরকারি খাত নির্ভরতাকে। এখন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনাকেও যদি বেসরকারি খাতের হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে এর সম্ভাব্য প্রভাব কি দাঁড়াবে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি সম্পৃক্ততা বাড়ার পর অনেকাংশেই অলিগার্ক শ্রেণীর হাতে জিম্মি এ খাত। বিদ্যুতের উৎপাদন ব্যয় ও ক্যাপাসিটি চার্জ নিয়ে বিতর্ক, এলপি গ্যাসের বাজারে নৈরাজ্য সহ নানা উদাহরণ প্রমাণ করে বেসরকারি খাত নিয়ন্ত্রণে দায়িত্বশীল সংস্থাগুলোর ব্যর্থতা। বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাও ব্যক্তি মালিকানায় গেলে পকেট ভারী হবে নির্দিষ্ট গোষ্ঠীর। ধনীদেরকে আরো ধনী করতে হবে, আমাদেরকে মারতে হবে, জনগণকে মারতে হবে। সেই জন্য এইসব স্লোগান ব্যক্তি খাতে দেওয়ার ফলে কিন্তু আমাদের বিদ্যুৎ উৎপাদন হিসাবের চেয়ে বেশি ট্যারিফ নির্ধারণ করতে হচ্ছে, কারণ রাষ্ট্রটা ওদের নিয়ন্ত্রণে। আবার বিতরণ খাত যদি এটাতে দেই, বিতরণ খাতে ট্যারিফ যেটা নির্ধারণ হবে সেই ধরাটা যদি 5 টাকা হয় সেখানে তারা ধরবে এটা 60 টাকা। অর্থাৎ উৎপাদন ব্যয় একবার লাভ দিল, আবার বিতরণ ব্যয় আরেকবার লাভ দিবে। প্রথম কথা হলো যে বাংলাদেশে ডিস্ট্রিবিউশন চালানোর মতো কোনো প্রাইভেট সেক্টর নাই। 2 নম্বর, প্রাইভেট সেক্টর পাবলিক ইন্টারেস্ট রাখতে পারবে কিনা এবং সরকারের তার উপরে কন্ট্রোল থাকবে কিনা এটাও আমরা নিশ্চিত না। বাংলাদেশে কোনো প্রাইভেট সেক্টরের উপরে কোনো রেগুলেটরি কোনো কন্ট্রোল দেখতে পাচ্ছি আমরা? এলপিজি যে প্রাইস ডিক্লেয়ার করে সেই প্রাইসে মার্কেটে পাওয়া যায়। তবে সরকারি বিতরণ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও আছে দুর্নীতি, অব্যবস্থাপনা, গ্রাহক হয়রানির নানা অভিযোগ। কিন্তু তার জন্য বেসরকারি খাত কোনোভাবেই উপযুক্ত বিকল্প নয় বলে মত বিশেষজ্ঞদের। There will be no change in private sector, absolutely no. বাংলাদেশে প্রাইভেট সেক্টর যে খুব সৎ, খুব এফিশিয়েন্ট এটা বলা যাবে না। বাংলাদেশে করাপশনের যে জেনারেল ট্রেন্ড সরকারি আধা সরকারি সব জায়গায় আছে, প্রাইভেট সেক্টরও আছে। প্রাইভেট সেক্টর ইজ ইকুয়ালি করাপ্ট। সরকারি খাতের এটা কিন্তু খাতের দোষ নাই, খাতের নিয়ন্ত্রণ যারা করে তাদের দোষ। করাপশন তো এখনও ওনারা বন্ধ করতে পারে, করাপশন ওনারা বন্ধ করে না কেন? একটাই কারণ, করাপশনের ভাগ সবাই পায়, পাওয়ারফুল লোকেরাও করাপশনের ভাগ পায়। ওনারা যদি প্রাইভেটকে দেয় এই করাপশন কি বন্ধ হবে? না, ওনারা তো প্রাইভেট পার্টির থেকেও পয়সা নেবে, তোল নেবে না। ভারতের কয়েকটি শহরে বিদ্যুৎ বিতরণে আদানি, রিলায়েন্স, টাটার মতো প্রতিষ্ঠানের সফলতা থাকলেও বাংলাদেশের বাস্তবতা ভিন্ন বলে মনে করেন কোনো বিশেষজ্ঞ। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। প্রতিদিন যে পানি পান করছেন, রান্নায় ব্যবহার করছেন কিংবা শিশুদের খাবার তৈরি করছেন, সে পানি কতটা নিরাপদ? ঢাকা ওয়াসার পানিতে শনাক্ত হয়েছে বিপজ্জনক রাসায়নিক পিফাস, যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। 2024 ও 2025 সালে আলাদা 2টি গবেষণাতেই পিফাস ধরা পড়লে কমিটি গঠন করে ওয়াসা, কিন্তু 8 মাসেও নেয়নি কোনো ব্যবস্থা। আব্দুল লতিফের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদন।
বর্তমানে রাজধানীতে ওয়াসার বিশুদ্ধ পানির এটিএম বুথের সংখ্যা 350টি, গ্রাহক সংখ্যা 8 লাখের বেশি। প্রতিদিন গড়ে 13 লাখ লিটার পানি বিক্রি হয়। পান করা, রান্না, শিশুদের খাবার তৈরি সবকিছুতেই ব্যবহার হচ্ছে এই পানি। কিন্তু সেই পানিতেই মিলেছে এমন রাসায়নিক যা নিয়ে বাড়ছে উদ্বেগ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সুইডেনের উমেয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় ঢাকার ওয়াসার বিভিন্ন জোন থেকে সংগ্রহ করা পানির নমুনায় শনাক্ত হয়েছে পিফাস, বিভিন্ন কীটনাশকের অবশিষ্টাংশ এবং ওষুধজাত রাসায়নিক। অথচ জানেন না নগরবাসী। এটা তো সাংঘাতিক জিনিস, তাই না? আপনার জীবনের ঝুঁকিপূর্ণ কোনো ব্যাপার পানিতে থেকেই থাকে, তাহলে তো ওয়াসা কর্তৃপক্ষকে তো এটা সজাগ হওয়া দরকার। মানুষ অসুস্থ হয়ে পড়বে, তাতে আমাদেরও ক্ষতি। আমিও তো এখন পানির লেগে আসছি। আবারও পরীক্ষা নিরীক্ষা করুক, গবেষণা করুক, যদি সত্যি পাওয়া যায় তাহলে সেটা থেকে জনগণ যাতে মুক্তি পায়। পিফাসকে বলা হয় ফরএভার কেমিক্যাল, কারণ এই রাসায়নিক সহজে ভাঙে না, দীর্ঘদিন পরিবেশে টিকে থাকে এবং মানবদেহ জমা হতে পারে। এর আগে এসডো ও আইপেনের গবেষণায়ও ঢাকার ওয়াসার কলের পানিতে উচ্চমাত্রার পিফাসের উপস্থিতি পাওয়া যায়। ওই গবেষণার নমুনা যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি সহ আন্তর্জাতিক গবেষণাগারে বিশ্লেষণ করা হয়। কিছু নমুনায় পিএফওএ ও পিএফওএস এর মতো উচ্চ ঝুঁকির পিফাস এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ কিছু পিফাসও শনাক্ত হয়। ফরএভার কেমিক্যাল হিসেবে ডিক্লেয়ার করেছেন, তার কারণ এই কেমিক্যালের নিঃশেষ নাই। দুটো প্রতিষ্ঠান করেছি, তানা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও এটা নিয়ে গবেষণা হয়েছে, তারাও কিন্তু পেয়েছে। তার মানে এটা আছে, তাহলে এটা সোর্সটা আইডেন্টিফাই করতে হবে এবং দরকার হলে আরও ইনডেপথ স্টাডি করতে হবে। আজকে 26 সালে এসেও আমরা দেখছি না যে তেমন কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে বা ওয়াসার পক্ষ থেকে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন এ ধরনের রাসায়নিকের সংস্পর্শে থাকলে লিভার ও কিডনির ক্ষতি, হরমোনের ভারসাম্যহীনতা, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া সহ নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। কিছু পিফাস দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে। মানব দেহে জমতে থাকে, শরীরে যদি আসতে থাকে, এটা অনিবার্যভাবে একটা স্লো পয়জন, ধীরে ধীরে ক্যান্সারের দিকে ধাবিত হব। নানা ধরনের অর্গানে গিয়ে এটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, এটা লিভারকে নষ্ট করবে, এটা আপনার নর্মাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে ক্ষতিগ্রস্ত করবে, ব্লাড ভেসেলের মাধ্যমে এটা চলে যেতে পারে, এটা রক্তের ক্যান্সারের কারণ হতে পারে। ফলে এটাকে খুবই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত। এদিকে গবেষণা প্রতিবেদনের উপর ভিত্তি করে কমিটি গঠন করে ওয়াসা। 8 মাস পেরিয়ে গেলেও এখনো কোনো ফলাফল প্রকাশ করেনি তারা। এ বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, গবেষণার ফলাফল তারা পর্যালোচনা করছেন। ওরা নিজেরাই বলছে যে আমার সামনে, আমি তো যে প্যানিক তৈরি করার জন্য তারা এটা ইউজ করেছে। আমরা আগে আমাদের লেভেলে আমাদের দেশে যে আমাদের যে অ্যাপারেটাস আছে না, এটা কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। আমরা দেখি না এখানে কি আছে। তবে প্রশ্ন থেকেই যায়, একের পর এক গবেষণায় একই ধরনের দূষণের তথ্য সামনে আসার পরও কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। 2024 সালে এসডো এবং 2025 সালে শেরেবাংলা কৃষির গবেষণা প্রতিবেদনে উঠে আসে ঢাকার ওয়াসার পানিতে পাওয়া যাচ্ছে বিষাক্ত রাসায়নিক পদার্থ পিফাস। এ নিয়ে কমিটি গঠন করে ঢাকা ওয়াসা, কিন্তু এতদিনও কেন ফলাফল প্রকাশ পায়নি তা নিয়ে জনমনে উঠেছে প্রশ্ন। দ্রুত সময়ের মধ্যে গবেষণা প্রতিবেদনে আসা ফলাফল নিয়ে ওয়াসার কার্যকারিতা তুলে ধরার উপর জোর দেন স্থানীয় বাসিন্দারা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বুলেট ট্রেন চালুর মাধ্যমে ঢাকা চট্টগ্রামের দূরত্ব মাত্র 1.5 ঘন্টায় নামিয়ে আনার পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার রুটের সড়ক পথের ভোগান্তি কমাবে এক্সপ্রেসওয়ে। তার সঙ্গে যুক্ত হচ্ছে 500 মিলিয়ন মার্কিন ডলারের আনোয়ারায় চায়না ইকোনমিক জোন। চীনের সম্ভাব্য অর্থায়নে এই 3টি মেগা প্রকল্পে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। এমনকি বুলেট ট্রেন সহ প্রকল্পগুলো এগিয়ে নিতে চীনের রাষ্ট্রদূতের কাছে চিঠিও দিয়েছে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঢাকা চট্টগ্রাম সড়ক পথের 265 কিলোমিটার দূরত্ব অতিক্রমে এখন সময় লাগছে 6 থেকে 8 ঘন্টা, আর 320 কিলোমিটার রেলপথের দূরত্ব অতিক্রমে 5.5 থেকে 7 ঘন্টা সময় লাগছে। আবার দুর্ঘটনা কিংবা যানজট সৃষ্টি হলে সময় লাগে 10 ঘন্টার বেশি। এই অবস্থায় দেশের অর্থনীতির লাইফলাইনের যাত্রাপথের সময় কমিয়ে আনতে বিশেষ প্রস্তাব নিয়ে হাজির চীন সরকার। তৈরি করতে চাই বুলেট ট্রেন চলাচলের যাত্রাপথ। Dhaka Chittagong connectivity has to be gone down to the 1.5 hours to 2 hours maximum. বিশ্বের যে কোনো উন্নত সিটির মতো। এবং ঢাকা থেকে চিটাগং পর্যন্ত যেতে যতগুলি নদীর পাড়ে যতগুলি জায়গা আছে প্রত্যেকটাতে ইন্ডাস্ট্রি হতে হবে ইনশাআল্লাহ। দেন বাংলাদেশ শুড বি এ জুবলিয়ান্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। শুধু
ঢাকা চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চলাচলে চীন আগ্রহী তা কিন্তু নয়। বিড়ম্বনার যাত্রাপথ হিসেবে পরিচিত চট্টগ্রাম কক্সবাজার রুটে এক্সপ্রেসওয়ে স্থাপনের মাধ্যমে নতুন মাত্রার গতি আনতে আগ্রহী তারা। সরকার যদি এগুলো করাইতে পারে আমার মনে হয় চট্টগ্রামের জন্য এটা ভালো একটা দিক হবে, কারণ চট্টগ্রাম যোগাযোগের ক্ষেত্রে ঢাকার সাথে এবং অন্যান্য জায়গার সাথে একটু পিছিয়ে আছে। আমরা ঢাকা চট্টগ্রাম যে 4 লাইনটা হয়েছে এটা পর্যাপ্ত না। এখানে ভালোভাবে আমরা এখনও ঢাকায় যেতে এখনও 5-6 ঘন্টা সময় লেগে যাচ্ছে। আর চট্টগ্রাম কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ। এমনকি দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় 730 একর জায়গার উপর তৈরি হবে চায়না ইকোনমিক জোন, যেখানে বিনিয়োগ হবে অন্তত 500 মিলিয়ন মার্কিন ডলার। শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে যেমন অর্থনৈতিক অগ্রগতি হবে, তেমনি কর্মসংস্থান হবে হাজার হাজার শ্রমিকের। ঢাকায় কিন্তু আপনার জাপানিজ ইপিজেড গড়া হয়েছে, তো এরকম যদি চট্টগ্রামে আনোয়ারাতে 730 একরে যেটা প্রপোজ করা হয়েছে সেখানে যদি একটা চাইনিজ ইকোনমিক জোন করা হয়, এখানে কিন্তু শুধু খালি চট্টগ্রামবাসী না পুরো দেশ উপকৃত হবে। এদিকে ঢাকা চট্টগ্রাম রুটে দ্রুতগতির বুলেট ট্রেন চালু, চট্টগ্রাম কক্সবাজার রুটে এক্সপ্রেসওয়ে স্থাপনের পাশাপাশি চট্টগ্রামের আঞ্চলিক লজিস্টিক ও বিনিয়োগ হাব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে চীনা রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। চায়না উড বি হ্যাভিং এ স্ট্রেট রোড টু দ্য মিয়ানমার দিয়ে চিটং আসবে। লজিস্টিক্সের জন্য চিটং হবে একটা হাব। এটা 300 কিলোমিটার এদিকে যাবে, 300 কিলোমিটার এদিকে, 300 কিলোমিটার উত্তর দক্ষিণ সব দিকে 300 কিলোমিটার করে আপনি ইউজ করতে পারবেন। জিওপলিটিক্যাল এই সিচুয়েশনে, আজকের এই সিচুয়েশনে এই রোডটা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস। আগামী 2031 সালের মধ্যে চায়না ইকোনমিক জোন পুরোদমে উৎপাদন যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বুলেট ট্রেনে ঢাকা চট্টগ্রামের দূরত্ব কমে আসবে 1 থেকে 1.5 ঘন্টায়। আর এক্সপ্রেসওয়ের মাধ্যমে প্রতিদিনই একাধিকবার আসা যাওয়া করা যাবে চট্টগ্রাম কক্সবাজার রুটে। ভূরাজনৈতিক চিত্রে কৌশলগতভাবে সুবিধাজনক স্থানে রয়েছে বাংলাদেশের এই বন্দর নগরী চট্টগ্রাম। আর তাই ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন কিংবা চট্টগ্রাম কক্সবাজারের এক্সপ্রেসওয়ে, একই সাথে চায়না ইকোনমিক জোন। আর এই মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ার অর্থনীতি চিত্র পাল্টে দেবে বাংলাদেশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় ভারতের ককরোচ জনতা পার্টি। 2 মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে সংগঠনটির প্রতিনিধিরা তারা জানান, আন্দোলনকারীদের দাবি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। এদিকে শুক্রবার রাতে তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন আনা হবে। বিক্ষোভে উত্তাল ভারতের যন্তর মন্তর। মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা। গ্রাফিতি এঁকে গান গেয়ে বিক্ষোভ করছেন তারা। এরই মধ্যে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও দ্বিজেন্দ্র সিং এর সঙ্গে আন্দোলনের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। সিজেপি জানিয়েছে তাদের দাবির বিষয়ে জবাব দিতে শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে ককরোচ জনতা পার্টি। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির এই আন্দোলন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করার পর্যন্ত শেষ হবে না। বিজেপি বা সরকার যদি এই সংকট সমাধান চায় তাহলে এর একটাই পথ, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এদিকে প্রশ্ন ফাঁস রোধে কঠোর আইন আনার ঘোষণার পর এবার তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার প্রকাশিত এক নতুন ভিডিও বার্তায় তিনি বলেন, আগের ভিডিওতে দেওয়া তরুণদের পরামর্শ সরকারের জন্য গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের সঙ্গে এই সংযোগ ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। এর আগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মোদী জানান, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন আনা হবে। অন্যদিকে টানা 26 দিনের অনশন ভাঙেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তার অনশন প্রত্যাহারের পর আন্দোলন ও সরকারের মধ্যে সমঝোতার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। বিরোধী দলগুলো আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে লোকসভায় শিক্ষা সংস্কার নিয়ে আলোচনার আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে।
টানা ৩৫ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি সিজিপি। বিক্ষোভের উত্তাপে পড়ছে পশ্চিমবঙ্গের কলকাতাও। প্রশ্নপত্র ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পার্ক সার্কাসের ক্যাম্পাস থেকে মহামিছিল শুরু করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মোদি ও বিজেপি বিরোধী স্লোগান দেন তারা। শিউলি রোজা, সময় সংবাদ। লন্ডনের একটি হোটেলে মারা যাওয়া সৌদি যুবরাজ আব্দুল্লাহ বিন ফাহাদের মৃত্যুর কারণ প্রকাশ হয়েছে। তদন্তে জানা গেছে অতিরিক্ত অ্যালকোহল ও একাধিক মাদকের সম্মিলিত প্রভাবেই তার মৃত্যু হয়েছে। গত বছরের নভেম্বরে লন্ডনের একটি মেরিয়ট হোটেল থেকে যুবরাজ আব্দুল্লাহ বিন ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে অ্যালকোহল ও জেনাক্সে আসক্ত ছিল। প্রতিবেদনে বলা হয়েছে অতিরিক্ত অ্যালকোহল ও মাদকের সম্মিলিত প্রভাবে হৃদযন্ত্র বিকল হয়ে তার মৃত্যু হয়। সময় সংবাদ। এবার খেলার খবর। নাহিদ, লিটন, শরীফুলদের ইনজুরিতে অস্ট্রেলিয়া সফরের দল নিয়ে বিপাকে নির্বাচক প্যানেল। যদিও আজই স্কোয়াড চূড়ান্ত করা হবে বলে জানান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। গুরুতর ইনজুরিতে পড়ায় 2 টেস্টেই নাহিদ রানাকে না পাওয়ার শঙ্কা রয়েছে। ইবাদত হোসেনকে নিয়েও রয়েছে সংশয়। তবে চোট জর্জরিত দল নিয়েও শক্তিশালী অজিদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলতে মুখিয়ে আছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শক্তিশালী দল দিয়েছে অস্ট্রেলিয়া, বিপরীতে বাংলাদেশের মাথার উপর একের পর এক ইনজুরির বোঝা। সবচেয়ে বড় দুশ্চিন্তা পেস ডিপার্টমেন্ট নিয়ে। টাইগার ফাস্ট বোলিং সেন্সেশন নাহিদ রানার চোট, শরীফুল ও ইবাদতকে নিয়েও অনিশ্চয়তা। ব্যাটিং লাইনআপে লিটনের ফিটনেস নিয়েও নিশ্চিন্ত নয় টিম ম্যানেজমেন্ট। তাই স্কোয়াড ঘোষণার জন্য কালক্ষেপণ নির্বাচক প্যানেলের। আমাদের কিন্তু দলটা দিয়ে দেওয়ার কথা ছিল 5-6 দিন আগেই, আমরা কিন্তু এখন দিতে পারছি না, বিকজ এই ইনজুরিগুলির জন্য আমাদের বসে থাকতে হচ্ছে। একটু প্রেশার বলেন, চাপ বলেন, একটু আছে। ইবাদতের সাথে যোগাযোগ হয়েছে, ইবাদত চেষ্টা করছে আগে চলে আসতে, কারণ এই ইবাদত আসলে যাওয়ার আগে ভিসা করে যায়নি। ওর ভিসা একটা ইস্যু আছে, ওর ফ্যামিলি একটা কনসার্ন, যেহেতু ও প্যাটার্নিটি লিভে আছে। যদি হয় তাহলে খুব ভালো, না হলে ডেফিনেটলি এই সিরিজের একটা বড় ধাক্কা হবে। ওয়ানডে সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ খেলতে নেমেই ইনজুরিতে পড়েন নাহিদ রানা। সেই চোটের মাসুল অস্ট্রেলিয়া সিরিজে দিচ্ছে বাংলাদেশ। 2 টেস্ট থেকেই এই গতি তারকার ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে। প্রশ্ন উঠছে অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ সামনে রেখে জিম্বাবুয়েতে নাহিদকে খেলানোর প্রয়োজন ছিল কতটা? অথচ অস্ট্রেলিয়ার কন্ডিশনে নাহিদ যে হতে পারতেন টাইগারদের তুরুপের তাস। আমার মনে হয় যে ইটস জাস্ট অ্যাক্সিডেন্ট। নাহিদ রানা কিন্তু ওর যে ইনজুরিটা, এটা হয়তো এটা আগেই বিল্ড আপ হয়েছে, এটা হয়তো এখানে না টেস্ট ম্যাচে হয়ে যেত। ফার্স্ট টেস্ট, সেকেন্ড টেস্ট কিছুই ক্লিয়ার না, বাট হিজ এ মেজর কনসার্ন। দেখা যায় কালকে হয়তো একদম পরিষ্কার একটা ধারণা আপনাদের দিতে হবে। তো আমরা কিন্তু যথেষ্ট ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করি। একজন বোলার যখন টেস্ট ম্যাচ খেলতে যায়, তার যেমন বেশি ওভার ওয়ার্ক হলেও যেমন দুশ্চিন্তা, যদি কম বোলিং করেন সেটা আসলে দুশ্চিন্তা। তো নাহিদ রানা, তাসকিন এদের যাওয়ার আগে কিন্তু কিছু ম্যাচ খেলে যেতেই হতো, আমরা নির্দিষ্ট সংখ্যা ওভার বল করে যেত, সেটা কিন্তু চেক করা হয়েছিল। 1.5 যুগ পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। ম্যাকি ও ডারউইনের কন্ডিশনে হেড, স্মিথ, ইংলিশদের মতো ব্যাটাররা কঠিন পরীক্ষা নেবেন বাংলাদেশের বোলারদের। অন্যদিকে টাইগার ব্যাটারদের জন্য চ্যালেঞ্জটা আরও বেশি। স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউডদের মতো বিশ্বসেরা পেসাররা আছেন স্কোয়াডে। কঠিন এই লড়াইয়ের জন্য কতটা প্রস্তুত টাইগাররা? এরকম একটা দল ওরা দিয়েছে, এটা আমাদের টিমের জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে ওই টিমের এগেনস্টে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। এবং আমি বলবো যে অলরেডি আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পারছি এই টেস্ট টিমটা নিয়ে। কারণ আপনি যদি অপোনেন্টের স্কোয়াডটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে তারা এই সিরিজটা লাইটলি নেয় নাই। আগামী 13 আগস্ট ডারউইন ও 22 আগস্ট ম্যাকেতে 2টি টেস্ট খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর আলোচনায় কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি জানা যাবে 90 দিনের মধ্যে। সম্ভাব্য তালিকায় মির্জা ফখরুল, ডক্টর ইউনূস, সৈয়দ রেফাত, নাসিমুল গনি সহ বেশ কয়েকজন। তৃতীয় রাউন্ড গুলি করার প্রস্তুতি নিচ্ছে, তখন মামুন আবার টুলটা থ্রো করছে। একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছে, আমাকে জড়া ধরছে, জড়া ধরার পর বলতেছে ভাই আমি গুলি খাইছি। রাজধানীর কাফরুলে এলোপাতাড়ি গুলিতে যুবদল কর্মী নিহত। অল্পের জন্য প্রাণে বাঁচলেন সদস্য সচিব। পথচারী সহ গুলিবিদ্ধ 2। জড়িত সন্দেহে আটক একজন, বাকিদের ধরতে অভিযান। এবং রাখাইনে বিমান হামলার জেরে বাংলাদেশমুখী হাজারো রোহিঙ্গা। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি বিজিবি সদস্য মোতায়েন। ড্রোন নিয়ে নাফ নদীতে টহল কোস্ট গার্ডের। এই ছিল সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ তাজমিলা। এই সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।